হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 11-এর অ্যালজেব্রার একটা চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। আমি যে ক্লাসগুলো নিই সেই ক্লাসগুলোর লেন্থ জেনারেলি 20 মিনিটের আশপাশে হয়। অনেকেই তাই প্রশ্ন করে, স্যার আপনার ক্লাসে থিওরিটিক্যাল পার্টগুলো সঠিকভাবে বোঝা যায় না। থিওরিটিক্যাল পার্ট যদি সঠিকভাবে বোঝাতে হয় তাহলে ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে। জেনারেলি সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস নেওয়া উচিত। কিন্তু ইউটিউবের ভিডিও যদি 2 ঘন্টার হয়, আমার বিশ্বাস কোনো ছাত্ররাই সেই ভিডিওগুলো দেখার ধৈর্য রাখতে পারবে না। তাই আমার উদ্দেশ্য থাকে ভিডিওটাকে ছোট করে কি করে কম সময়ে বিষয়টাকে উপস্থাপন করা যায়। তাই আমি চেষ্টা করি জিস্ট বা সামারি করে থিওরিটিক্যাল পার্টটাকে বোঝানো, বা যেটুকু বললে তোমরা অঙ্কগুলো করতে পারবে বা বিষয়টাকে বুঝতে পারবে সেটুকুই আমি বলার চেষ্টা করি। একটা এক্সাম্পল দিই। গাড়িতে ইঞ্জিনও থাকে, ব্যাটারিও থাকে। ব্যাটারি কিন্তু গাড়িটাকে স্টার্ট করতে সাহায্য করে, তারপরে কিন্তু ব্যাটারি গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে আর সাহায্য করে না। তারপরে গাড়িটা এগিয়ে যায় ইঞ্জিনের সাহায্যে বা পেট্রোল বা ডিজেলের সাহায্যে। অর্থাৎ টিচার কি করছে? টিচার করছে কি, তোমাদের স্টার্টটা করে দিচ্ছে। এবার তারপরে এগিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের নিজেরই নিতে হবে, কারণ সায়েন্সের ছাত্ররা জেনারেলি বুদ্ধিমান হয় এবং তারা সিরিয়াসও হয়। সিরিয়াস না হলে সায়েন্সের ছাত্র হয়ে খুব বেশি লাভ করা সম্ভব নয়। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। যে সমস্ত ছাত্ররা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি যে ভিডিওগুলো ভবিষ্যতে দেব তার নোটিফিকেশন তোমরা পাবে এবং আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলোও তোমরা খুব সহজে খুঁজে পাবে। আজকের ক্লাসের বিষয়বস্তু তাহলে কি ঠিক হলো? দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম পড়ার আগে আমাদের দুটো সিম্বল সম্বন্ধে জেনে নিতে হবে। একটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, প্রোনাউন্সিয়েশনটা দেখো, এন ফ্যাক্টোরিয়াল এরমভাবে লেখা হয় বা এরমভাবে লেখা হয়। আর একটা হচ্ছে NCR। এই দুটো অ্যাকচুয়ালি পারমুটেশন এবং কম্বিনেশনের সিম্বল। যারা পারমুটেশন কম্বিনেশন পড়েছে তারা এই দুটো সিম্বল সম্বন্ধে পরিচিত, কিন্তু যারা পড়েনি তাদের জন্য আমি একটু বলে রাখি। এটা যেমন বলছি আমরা NCR, আর এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে 1 থেকে n পূর্ণ সংখ্যার গুণফল। ঠিক আছে? আর NCR কি বোঝায়? NCR বোঝায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে NCR জানতে গেলে আমাকে ফ্যাক্টোরিয়ালটা জানতে হবে, সেই জন্য আমি ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা বোঝেনি তাদের জন্য বিষয়টা আরেকটু পরিষ্কার করে দিই। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অর্থাৎ কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে সেই নাম্বার থেকে 1 পর্যন্ত যত ন্যাচারাল নাম্বার আছে সবার গুণফল। ঠিক আছে? তো NCR যদি তোমাকে বের করতে হয় তাহলে যে নাম্বারগুলো থাকবে তার ফ্যাক্টোরিয়ালগুলো বের করে নিলেই তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো দেওয়া আছে হচ্ছে 5C2। কি করে বের করব 5C2? ফর্মুলাটা দেখো, এখানে আছে ওপরে ফ্যাক্টোরিয়াল 5, ওপরে আসবে, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে আসবে হচ্ছে 5 মাইনাস 2, তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। এবার এটা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 গুণ 4 গুণ, আমি 3-এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর একবার দেখো, 5 গুণ 4 গুণ 3-এর ফ্যাক্টোরিয়াল লিখছি কেন? এর পরে তো সব 3 2 1 হবে, সেটা না লিখে আমি 3-এর ফ্যাক্টোরিয়াল লিখছি, তার কারণ আমি নিচে ফ্যাক্টোরিয়াল 3-র সাথে কেটে দিতে পারবো। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1 2ই হবে, 2 2 কেটে দাও 4, তার মানে 5C2 এর ভ্যালু হচ্ছে 10। অর্থাৎ আমি যদি ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 বা ফ্যাক্টোরিয়াল n জানি, তাহলে আমি NCR, n এর জায়গায় যে ভ্যালুই থাকুক না কেন, আর এর জায়গায় যে ভ্যালুই থাকুক না কেন বের করে ফেলতে পারবো। আর একটা জিনিস বলে রাখা দরকার, এইচএসে কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। এইচএসের অ্যানুয়াল এক্সামে বা 11-এর অ্যানুয়াল এক্সামে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটারে পুট করেও এই ভ্যালুগুলো বের করতে পারি। মানে সাইন্টিফিক ক্যালকুলেটারে এই NCR সিম্বলটা আছে, সেখানে n এর ভ্যালু এবং r এর ভ্যালু যদি তোমরা বসিয়ে দাও, সেই ভ্যালুটা তোমরা অটোমেটিক বের করে নিতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে। আর ম্যানুয়ালি যদি বের করতে হয় তাহলে এই পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার চলে আসি মূল বিষয়।
আমি যদি তোমাদেরকে বলি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলো, অনেকেই হয়তো প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দেবে। a প্লাস বি হোল কিউবের সূত্র বলতে বললেও একই ঘটনা ঘটবে। কিন্তু a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্র অনেকেই বলতে গিয়ে থেমে যাবে বা পারবে না। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 থেকে অধিকাংশ ছাত্রই বলতে পারবে না। তাহলে কি আমরা সব সূত্রগুলো মুখস্থ করে রাখবো? দরকার নেই। বাইনোমিয়াল থিওরেম হলো ইন জেনারেল একটা ফর্মুলা তৈরি করা হয়েছে সকলের জন্য। এটার একটা এক্সপানশন আছে, যে এক্সপানশনটা যদি তুমি শিখে যাও বা জেনে যাও তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব 5, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 50, অর্থাৎ a প্লাস বি এর পাওয়ারে যাই থাক না কেন তুমি সবগুলোই লিখে ফেলতে পারবে কোনো ফর্মুলা মুখস্থ ছাড়া। ঠিক আছে? বাইনোমিয়াল কেন বলা হয়? অ্যাকচুয়ালি দুটো টার্মের হোল স্কোয়ারের ফর্মুলা বা দুটো টার্মের হোল টু দি পাওয়ারের ফর্মুলা এটা, তাই। এখন এক্সপানশনটা আমরা একটু দেখে নিই। ফার্স্টে আসে হচ্ছে এ টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে NC1 এ টু দি পাওয়ার n-1। সেই জন্যই আমি NC1 এর কথা বলেছিলাম, অর্থাৎ এই ভ্যালুগুলো শিখে রাখতে বলেছিলাম। আচ্ছা, এটার থিওরেমের এক্সপানশনটা আমি দেখাচ্ছি। এ টু দি পাওয়ার এন প্লাস NC1 এ টু দি পাওয়ার n-1, তারপর বি হয়, তারপর NC2 হবে, এ টু দি পাওয়ার n-2 হবে, বি টু দি পাওয়ার 2 হবে, প্লাস NC3 হবে, এ টু দি পাওয়ার n-3 হবে, বি টু দি পাওয়ার 3 হবে, প্লাস ডট ডট করে বি টু দি পাওয়ার n এ গিয়ে শেষ হবে। তাহলে এক্সপানশনটা কেমন দেখো, এ টু দি পাওয়ার n থেকে শুরু হচ্ছে, তারপর এর পাওয়ার এক করে কমছে এবং যত কমছে সেটাই বি এর পাওয়ারে গিয়ে বসছে। এখানে বি এর পাওয়ার কত ছিল? 0। এখানে দেখো বি এর পাওয়ার 1 হলো। এখানে এর পাওয়ার কত কমলো? 2 কমলো, সেটাই বি এর পাওয়ারে গিয়ে বসলো। এখানে এর পাওয়ার 3 কমলো, সেটাই বি এর পাওয়ারে গিয়ে বসলো, অ্যান্ড সো অন। অর্থাৎ এর পাওয়ার এক এক করে কমছে এবং সেটা বি এর পাওয়ারে গিয়ে বাড়ছে, আলটিমেটলি লাস্টে গিয়ে বি টু দি পাওয়ার এন এ গিয়ে শেষ হবে। এই কারণেই তোমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার ফার্স্টে থাকে, বি স্কোয়ার লাস্টে থাকে। এ প্লাস বি হোল কিউবের সূত্রে এ কিউব ফার্স্টে থাকে, বি কিউব লাস্টে থাকে, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট টার্মের পাওয়ার সেম হয়। তাহলে এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের এক্সপানশন। এর একটা প্রুফ আছে, সেই প্রুফটা নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা বইয়ে আছে দেখে নেবে। এবার আমি একটা এক্সপানশন তোমাদের জন্য করে দেখাই। ধরো তোমাদেরকে দিয়েছে এ প্লাস 2b তার হোল টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি লিখবো? এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? তারপর কি লিখবো? 4c1 এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 হয়ে যাবে, আর এইটা মাইনাস এইটা এখানে বসে, আর এই 1টা তাহলে 2b আছে, এখানে b নেই, তাহলে 2b হোল টু দি পাওয়ার 1 বসবে, ঠিক আছে? তারপরেরটা কত আসবে? 4c2, ঠিক আছে? পরেরটা হচ্ছে 4c2 এ টু দি পাওয়ার 2 হয়ে যাবে। এখানে দেখো 3 ছিল, 2 হয়ে গেল, 1 কমে গেল। এবার বি এর পাওয়ার আর এক বেড়ে যাবে, অর্থাৎ 2b হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে কত আসছে? 4c2 এ হয়ে যাচ্ছে, এটা কত হবে? 2b তার হোল কিউব, প্লাস লাস্টে দেখো 4c2 ছিল, এবার এটা 4c3 হবে। 4 মাইনাস 3 করলে এখানে 1 হয়, আর এই 3টা এখানে যাচ্ছে। আর লাস্টেরটা 4c4, যখন 4c4 আসবে তখন স্বাভাবিকভাবে 4 মাইনাস 4 এ টু দি পাওয়ার 0 হয়ে যাবে, সেটা লেখার কোনো প্রয়োজন নেই। যখনই এটা লাস্ট টার্মে চলে আসছে তখন দেখো এটা 2b হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। 4c4 এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 হয়। তো লাস্ট টার্মের ক্ষেত্রে আর 4c4 বা এ টু দি পাওয়ার 0 লেখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে a প্লাস 2b হোল টু দি পাওয়ার 4 এর এক্সপানশন। আমরা কিন্তু মুখস্থ করে রাখিনি, এটার ফর্মুলা আমরা এই সূত্রটা ব্যবহার করে তৈরি করে নিতে পারি, কিন্তু এখন আর প্রয়োজন নেই। তোমরা বুঝে গেছো যে আমরা সব ফর্মুলা মুখস্থ করে রেখে মাথায় প্রেশার ক্রিয়েট করতে চাইছি না। আমরা একটা জেনারেল রুল জেনে গেছি, সেটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n। যেই রুলটার সাহায্য নিয়ে আমরা যে কোনো এক্সপানশন করতে পারবো, সেখানে 5 থাক, 7 থাক, 10 থাক, 12 থাক বা 50 থাক। একটা জিনিস খেয়াল করার বিষয় যে এই পাওয়ারটা যত বড় হবে এক্সপানশনটা তত বড় হবে। এ প্লাস বি হোল কিউবের সূত্রে কটা টার্ম থাকে? 4টে টার্ম। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, 4টে টার্ম। এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4-এ 5টা টার্ম থাকবে। এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5-এ 6টা টার্ম থাকবে। অর্থাৎ পাওয়ারে যত নাম্বার থাকবে এক্সপানশন করলে তার থেকে একটা টার্ম বেশি আসে। তুমি দেখো এখানে 4 আছে, এটা এক্সপানশনে কটা টার্ম এসছে? একটা টার্ম, দুটো টার্ম, 3টে টার্ম, 4টে টার্ম, 5টা টার্ম।
এরপরে একটু কাজ তোমাদের করতে হবে, 4c1 এর ভ্যালু এখানে বের করে নিতে হবে। একটা নাম্বার আসবে, 4c1 অ্যাকচুয়ালি 4 হয়, তাকে 2 দিয়ে গুণ করলে 8 হবে, তাহলে a⁴ 8a³ b হবে। তো এই সেই কাজগুলো তোমরা করে নেবে। 4c2 এর ভ্যালু বের করবে, তাকে 2 দিয়ে গুণ করে কোফিশিয়েন্টগুলো সামনে লিখে নেবে। তো খেয়াল রাখছো তাহলে কি, যদি এটা 25 থাকে তাহলে এটা এক্সপানশন করলে 26টা টার্ম আসবে। তাই খুব বড় এক্সপানশন তোমাদের করতে দেয় না, বা পরীক্ষার সময় এক্সপানশনের অঙ্ক আসেই না, অন্য ধরনের অঙ্ক আসে। আমি শুরুর দিকে পুরো বিষয়টা জানানোর জন্য বলে দিচ্ছি। তাহলে a+b হোল টু দি পাওয়ার n এর সূত্রটা একটু আরেকবার আমি বলে দিচ্ছি। a টু দি পাওয়ার n nc1 a টু দি পাওয়ার n -1 b nc2 a টু দি পাওয়ার n -2 b স্কয়ার। এখানে যেটা থাকবে সেটা এখানে হবে, আর এটা মাইনাস এটার ভ্যালুটা এখানে সবসময় বসবে, আর nc1 nc2 এরকম ডট ডট করে ncn এ গিয়ে শেষ হবে। ঠিক আছে, এখন দেখা যাক মাইনাস থাকলে কি হয়। ধরো a - b হোল টু দি পাওয়ার 3, তোমরা যদিও জানো আমি বাইনোমিয়াল থিওরেম ব্যবহার করেই ফর্মুলাটা লেখার চেষ্টা করছি। a³ প্রথমে আসবে, তারপর কত আসবে, প্লাস মাইনাস আসবে 3c1, তারপর কি হবে 3 - 1 2 হলো, এটা কার পাওয়ারে যাবে, b এর পাওয়ারে যাবে। তারপরে একটা করে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস হয় একটা মাইনাস হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, অর্থাৎ অল্টারনেটলি একটা করে প্লাস এবং একটা করে মাইনাস আসে। যেহেতু মাইনাসের ফর্মুলা, প্লাসের ফর্মুলায় সব প্লাস আসে। মাইনাসের ক্ষেত্রে প্রথমে একটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তো মাইনাস হয়ে গেছে, এবার কত আসবে প্লাস, এরপরে কত হবে 3c2 a 3 - 2 হয়ে গেল 1 হয়ে গেল, আর b এর পাওয়ারে 2 হবে। এর পরেরটা বেসিক্যালি 3c3 আসে, এটা আমরা লিখি না, আমি এই অঙ্কটার জন্য এখানে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 3c3 আসবে, এবার দেখো 3 - 3 কত 0, তার মানে a টু দি পাওয়ার 0 1, আর b এর কিউব আসে। এখন 3c3 আমরা লিখি না, তার কারণ 3c3 এর ভ্যালু 1 হয়, সেই জন্য আমরা যখন 3c3 আসে তখন আমরা ডিরেক্ট b³ লিখে দিই। লিখতে পারে কেউ কেউ, কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য লিখি না। আর 3 - 3 যেহেতু 0 হয়, a টু দি পাওয়ার 0 1 হয়, তাই সেটাও লিখি না। এবার দেখো তাহলে কি আসলো, এটা মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস, তার লাস্ট টার্মটা মাইনাস হয়, বা অল্টারনেটিভলি একটা করে প্লাস একটা করে মাইনাস আসে। তাহলে কি আসলো দেখো, a³ 3c1 এর ভ্যালু কত 3, a স্কয়ার b, তোমরা 3c1 এর ভ্যালু বের করে দেখবে 3 হয়, 3c2 এর ভ্যালু বের করে দেখবে 3 হয়, 3a b স্কয়ার মাইনাস b³। এটা তোমরা আগেও পড়েছো, a - b হোল কিউবের সূত্র, a³ - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b³, যেটা আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে বের করলাম। এবং মাইনাস থাকলে বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে কি করে মাইনাসটাকে ব্যবহার করতে হয় সেটাও বলে দিলাম। এবার আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাস্কালস ট্রায়াঙ্গেল। প্রথমে দেখো আমি ট্রায়াঙ্গেলটা লিখে নিই, 1 লিখলাম প্রথমে, তারপরে এর দু সাইডে আবার 1 লিখবো, 1 1 হলো। এবার মাঝখানে এই দুটো যোগফল লিখবো, 2 হয়ে গেল, তারপরে আবার এর দু সাইডে 1 লিখবো। ঠিক আছে, এবার এটা যোগ করে মাঝখানে লিখবো 3, এটা যোগ করে মাঝখানে লিখবো 3, তারপর আবার দু সাইডে 1 লিখবো। ঠিক আছে, এবার এটা যোগ করলে কত হয়, মাঝখানে 4, এটা যোগ করলে কত হয়, মাঝখানে 6, এটা যোগ করলে কত হয় 4, আবার দু সাইডে 1 লিখবো। ঠিক আছে, এবার এটা যোগ করলে কত হয় 5, এটা যোগ করলে কত হয় 10, এটা যোগ করলে কত হয় 10, এটা যোগ করলে কত হয় 5, আবার দু সাইডে 1 লিখবো, এদিকে একটা 1 এদিকে একটা 1, এটা যোগ করলে কত হয় 6, এটা যোগ করলে কত হয় 15, এটা যোগ করলে কত হয় 20, এটা যোগ করলে কত হয় 15, এটা যোগ করলে কত হয় 60, অ্যান্ড আবার দু সাইডে 1 লিখবো, অ্যান্ড সো অন, এটা চলতেই থাকবে। প্রসিডিওরটা হচ্ছে এইটা। এখন এই পাস্কাল ট্রায়াঙ্গেলটা কি জিনিস বা কি কাজে লাগে? কোনো বাইনোমিয়াল এক্সপানশনের কোফিশিয়েন্ট খুব সহজে পাস্কাল ট্রায়াঙ্গেলের সাহায্যে বের করা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কোফিশিয়েন্ট, অর্থাৎ a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 যদি হয়, a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে কোফিশিয়েন্ট কত হলো 1। a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এক্ষেত্রে এর কোফিশিয়েন্ট কত 1, b এর কোফিশিয়েন্ট কত 1, দেখো 1 1। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার যদি হয়, a স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 1, তারপরে মাঝখানে কত থাকে 2ab, তাহলে ab এর কোফিশিয়েন্ট কত 2, লাস্টে কত থাকে b স্কোয়ার কোফিশিয়েন্ট কত 1। এরপরে দেখো a প্লাস বি হোল কিউব, প্রথমে কি থাকে a কিউব, কোফিশিয়েন্ট কত 1, তারপর 3a স্কোয়ার বি কোফিশিয়েন্ট 3, তারপরে কি থাকে 3ab স্কোয়ার কোফিশিয়েন্ট কত হলো 3, আর লাস্টে b কিউব।
কোফিশিয়েন্ট কত 1। এরপরে যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 লেখো, a টু দি পাওয়ার 4 এর প্রথমে হবে, তার কোফিশিয়েন্ট হচ্ছে 1, তারপরে কিন্তু 4 a কিউব বি স্কোয়ার আসবে, তারপরে 6 a স্কোয়ার বি স্কোয়ার আসবে। অর্থাৎ এই পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে আমরা সহজে কোনো বাইনোমিয়াল এক্সপানশনের কোফিশিয়েন্টগুলো বের করে নিতে পারি। যদিও আমরা এটার ব্যবহার করি না, আমাদের কাছে ক্যালকুলেটর আছে, ম্যানুয়ালি আমরা এনসিআর এর ভ্যালু বের করতে পারি। কেননা পাস্কেল ট্রায়াঙ্গেল ব্যবহার করে আমাকে যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এর কোফিশিয়েন্ট বের করতে হয়, তাহলে আমাকে কিন্তু এখানে সবে 4 হয়েছে, এটা 5 হয়েছে, এটা 6 হয়েছে, আরও 4টে যেতে হবে, অনেক সময় সাপেক্ষ। তাই আমরা জেনারেলি পাস্কেল ট্রায়াঙ্গেল ব্যবহার করে কোনো বাইনোমিয়াল এক্সপানশনের কোফিশিয়েন্ট বের করি না, আমরা ক্যালকুলেটর বা ম্যানুয়ালি বের করে নিই। তবে তোমরা একটা জিনিস এখানে খেয়াল করছো যে পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে বোঝা যাচ্ছে যে কোনো বাইনোমিয়াল এক্সপানশনের মাঝের টার্মটা ডান দিকে এবং বাঁ দিকের কোফিশিয়েন্টগুলো সমান হয়। দেখো এখানে 6 আছে মাঝখানে, কেন না? এটা 5টা টার্ম আছে, 1 2 3 4 5টা টার্ম। কেন 5টা টার্ম আছে? হোল টু দি পাওয়ার 4। আমি আগেই বলেছি যদি পাওয়ারে 4 থাকে তাহলে এক্সপান্ড করলে 5 আসে, পাওয়ারে 3 থাকে এক্সপান্ড করলে 4টে টার্ম আসে। এখানে কিন্তু শুধু কোফিশিয়েন্টগুলো লেখা আছে, ভেরিয়েবলগুলো লেখা হয়নি। এখন এই যে এক্সপানশনটা তুমি দেখছো বা এক্সপানশনের কোফিশিয়েন্টটা দেখছো, কোফিশিয়েন্টের মাঝের এদিকটা দেখো যে যা আছে এদিকটাও তাই আছে। এখানে দেখো 1 2 3 4 5 6টা টার্ম আছে, দেখো এই 3টে যা, এই 3টে তা। এখানে দেখো 7টা টার্ম আছে, 1 2 3 4 5 6 7, মাঝখানে 20 রেখে এদিকে দেখো যা আছে এদিকেও তাই আছে। অর্থাৎ কোনো বাইনোমিয়াল এক্সপানশনের যদি আমি অর্ধেক পর্যন্ত কোফিশিয়েন্ট বের করে নিতে পারি, বাকি অর্ধেকের কোনো কোফিশিয়েন্ট বের করার প্রয়োজন নেই। এবার আসি কি করে তোমরা কোনো দ্বিপদ উপপাদ্যের জেনারেল টার্ম লিখবে। জেনারেল টার্মকে জেনারেলি আমরা টি অফ আর প্লাস 1 দ্বারা ডিনোট করি, এটা কিন্তু সিম্বল। আমরা এটাকে বলি আর প্লাস 1th টার্ম, মানে আমরা এটাকে বলি হচ্ছে আর প্লাস 1th টার্ম। এটাকেই আমাদের জেনারেল টার্মও বলা হয়, বা জেনারেল টার্ম আমরা এই সিম্বল দ্বারাই প্রকাশ করি। তাহলে আর প্লাস 1th টার্মকে আমরা কি লিখি? এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। খেয়াল করে দেখো, যদি এখানে আর প্লাস 1 হয় তাহলে এখানে আর হয়। অর্থাৎ আমাকে যদি T6 লিখতে বলে তাহলে আমাকে এখানে 5 লিখতে হবে। তার কারণ তোমরা যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর এক্সপানশনটার দিকে তাকাও, কি ছিল প্রথমে? a টু দি পাওয়ার n, তারপর কি nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b, তারপরে কি nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার। এটা কত নম্বর টার্ম? সেকেন্ড টার্ম। এখানে কিন্তু দেখো nc1 আছে, এখানে 1 এখানে 1, অর্থাৎ এটা দ্বিতীয় পদ, কিন্তু nc r এর ক্ষেত্রে r এর ভ্যালু 1 হয়, অর্থাৎ 1 কম হয়। সেই জন্য যখন আমরা T6 যদি r এর জায়গায় 5 বসাও তাহলে কিন্তু এটা 6 হবে, তার মানে কিন্তু এটা 6th টার্ম। 6th টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু nc5 লিখব। যদি r এর জায়গায় 6 বসাও তাহলে দেখো 6 প্লাস 1 তাহলে কত হচ্ছে? 7। তাহলে 7th টার্মটা কি হচ্ছে? nc6। অর্থাৎ আমাকে যত নম্বর টার্ম বের করতে বলে আমরা nc/r এর ক্ষেত্রে 1 কম নিয়ে সেই টার্মটাকে এক্সপ্রেস করি। আমাদের অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটাই বেশি ব্যবহার হয় এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এই ফর্মুলার কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তোমাদের টেক্সট বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্সের 3-2টা দেখো, দেওয়া আছে 3-2, দেওয়া আছে a মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7। এটা বাইনোমিয়াল এক্সপানশন করতে বলেছে। তাহলে প্রথমে কি হবে? a টু দি পাওয়ার 7, মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস অল্টারনেটিভলি হবে। তাহলে মাইনাস 7c1 a টু দি পাওয়ার 6 হবে, 3/b হবে, তারপর একটা প্লাস হবে 7c2 a টু দি পাওয়ার 5 হবে, তারপর কি হবে? 3/b এর হোল স্কোয়ার হবে, মাইনাস প্লাস, এরপর একটা মাইনাস হবে। আচ্ছা নিচে লিখছি, পরেরটা মাইনাস হবে, তাহলে কত হবে? 7c2 হয়ে গেছে, এবার 7c3 হবে, a টু দি পাওয়ার 4 হবে, 3/b হোল কিউব হবে, মাইনাস হয়ে গেছে, এবার প্লাস হবে, 7c4 হবে, 7c3 হয়ে গেছে, তাহলে 7c4, 7c4 হলে এখানে a এর পাওয়ারে আসছে কত? 3, আর b এর পাওয়ারে কত আসছে? 3/b এর পাওয়ারে আসছে হচ্ছে 4, প্লাস হলো, তাহলে পরেরটা কত হবে? মাইনাস, 7c4 হয়ে গেছে, এবার তাহলে কত হবে? 7c5 a টু দি পাওয়ার 2 হবে, b টু দি পাওয়ার 5 হবে, মানে 3/b হোল টু দি পাওয়ার 5 হবে। এটা মাইনাস হয়েছে, তাহলে পরেরটা প্লাস হবে, কত হবে? 7c5 হয়ে গেছে 6, a হবে 3/b হোল টু দি পাওয়ার 6 হবে। লাস্টেরটা কি হবে? আমরা জানি লাস্টেরটা হচ্ছে
আর 7c7 লেখার দরকার নেই, তাহলে আমি কি লিখব 3/b হোল টু দি পাওয়ার 7। এইবার এক্সপানশন তুমি আচ্ছা প্লাস মাইনাসে গন্ডগোল আছে, মাইনাস প্লাস লাস্টেরটা মাইনাস হবে। এবার আমরা এক্সপানশন করে ফেলেছি, এবার জাস্ট ভ্যালুগুলো বের করা এবং তার মাল্টিপ্লাই করা নাম্বারগুলোর সাথে। a টু দি পাওয়ার 7, 7c1 এর ভ্যালু সবসময় 7 হয়, অর্থাৎ nc1 এর ভ্যালু সবসময় n হয়, তাহলে এটা 7 হবে। তাহলে -7, এই তিনটা এখানে গুণ করে দেওয়া যেত, আমি আর করছি না। তাহলে এখানে আসছে হচ্ছে 3a টু দি পাওয়ার 6/b। 7c2 এর ভ্যালু 21 হয়, তাহলে ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 21। তোমরা বের করে দেবে, ক্যালকুলেটর দিয়েও করতে পারো অথবা ম্যানুয়ালিও করতে পারো। তাহলে এটা কত হচ্ছে 9, তাহলে 9a টু দি পাওয়ার 5/b স্কোয়ার। 7c3 এর ভ্যালু 35 হয়, তাহলে -35a টু দি পাওয়ার 4, 3 কিউবই লিখে দিচ্ছি কারণ এর পরের পাওয়ারগুলো আরও বেশি হয়ে যাবে। তাহলে আমি এর পরে লিখছি হচ্ছে 35 আসলো, তাহলে এখানে আসছে 3 কিউব 27 হয়। পাওয়ার হিসেবে রাখছি যাতে ছোট হয়, কারণ পরে তো 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 সবই লিখতে হবে। তাহলে 3 কিউব a টু দি পাওয়ার 4/b কিউব, ঠিক আছে, 7c3 হয়ে গেল। তাহলে কটা টার্ম লিখেছি, 1 2 3 4টে টার্ম। তো 4টে টার্মের কোফিসিয়েন্ট যদি এরকম হয়, পরের 4টে টার্ম 1 2 3 4 তাদেরও কোফিসিয়েন্ট এরকম হবে। তাহলে 7c4 এর কোফিসিয়েন্ট কত হবে, 35 হবে, কিন্তু 7c3 আমি লিখে ফেলেছি, তাহলে 7c4 লিখছি, তাহলে 35 এর সাথে কি হবে a কিউব 3 টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এটা 35 হয়ে গেছে। তাহলে 7c5 এর ভ্যালু কত হবে 21, তাহলে -21। আচ্ছা এখানে কত আছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 a স্কোয়ার b টু দি পাওয়ার 5। 7c6 এর ভ্যালু কত হবে 7 হবে, তাহলে 7। আচ্ছা এখানে আসছে হচ্ছে 3 টু দি পাওয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 6a/b টু দি পাওয়ার 6, আর লাস্টে যে টার্মটা থাকছে লাস্টে হচ্ছে 3 টু দি পাওয়ার 7/b টু দি পাওয়ার 7। এই হচ্ছে টোটাল বাইনোমিয়াল এক্সপানশন। বইয়ে হয়তো এই যে 3 টু দি পাওয়ার 5 এর সাথে 21 মাল্টিপ্লাই করা আছে, 3 টু দি পাওয়ার 6 এর সাথে 7 মাল্টিপ্লাই করা আছে, আমি করতে গেলে একটু সময় নষ্ট হয় বলে আমি আর করলাম না, তোমরা পরের লাইনে করে দিও। শুধু একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখো, আমি কিন্তু 7c1 7c2 7c3 বের করে আর করিনি, তার কারণ আমরা একটু আগেই দেখে নিয়েছি যে বাইনোমিয়াল এক্সপানশনের ক্ষেত্রে প্রথম অর্ধেক বের করলে বাকি অর্ধেক সমানই হয়, তো সেইটাই কাজে লাগিয়ে আমি পরের অর্ধেকটা সেটা দেখে দেখে বসিয়ে নিয়েছি। এখন তোমাদের আমি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 6 দাগের 2 এর অঙ্কটা করে দেখাচ্ছি। অঙ্কটা বলেছে a/b মাইনাস b/a হোল টু দি পাওয়ার 10 এর 4th টার্ম বের করো। 4th টার্ম মানে t4 মানে t অফ 3 প্লাস 1, t অফ 3 প্লাস 1 মানে কি আমরা লিখব 10 আছে এখানে, তাহলে 10c3 a/b হোল টু দি পাওয়ার 10 মাইনাস 3 অর্থাৎ 7। আর যদি মাইনাস থাকে মাইনাসটাকে আমরা এর সাথে নিয়ে নেব, তা না হলে কোন টার্মটা মাইনাস হবে কোন টার্মটা প্লাস হবে সেটা তো আমরা বুঝতে পারবো না। তাই খেয়াল রাখবে যখন আমরা প্লাস থাকবে তখন তো প্লাসই আসছে, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে আমরা সেকেন্ড টার্মের সাথে নিয়ে নেব। তাহলে এটা কি হচ্ছে b/a হোল টু দি পাওয়ার 3। এখন আমরা জানি 10c3 মানে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল ওপরে, 3 ফ্যাক্টরিয়াল এবং 7 ফ্যাক্টরিয়াল নিচে। এখানে আর তার সাথে আসছে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, -1 এর হোল কিউব মানে মাইনাস একটা আসবে, সামনে লিখে দিলাম, ঠিক আছে, সামনে লিখে দিলাম। আর এখানে আসছে হচ্ছে b কিউব আর এখানে আসছে হচ্ছে a কিউব। 10 ফ্যাক্টরিয়াল মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8, তারপরে তো 7 ফ্যাক্টরিয়াল আসবে, সেই 7 ফ্যাক্টরিয়ালের সাথে এই 7 ফ্যাক্টরিয়াল কেটে দিচ্ছি, আচ্ছা লিখেই কাটছি। তাহলে 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল। ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, আর একটা লিখছি না, 3 আর 9 কেটে দিলে 3 3কে 9, 2 আর 8 কেটে দিলে 4। আচ্ছা এখানে আসছে কত a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার -4, এটা গুণ করলে 120 আসবে, আর এখানে একটা মাইনাসটা ছিল এখানেও তাহলে মাইনাসটা হবে, তাহলে -120 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -4। এটা হচ্ছে এই বাইনোমিয়াল এক্সপানশনের 4th টার্ম। তোমরা যদি এই বাইনোমিয়ালটাকে এক্সপান্ড করো তাহলে দেখবে 4 নম্বর টার্মটা এটাই আসবে। তো আজকে এমনিতেই ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরও কিছু অঙ্ক করে দেব।
আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।